লেটস স্টার্ট। শপিং মলে মাস্ক পরা একজন ব্যক্তি বসে একদিকে খুব মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। এই বিষয়টা লক্ষ্য করে তার বেস্ট ফ্রেন্ড তাকে বলল, ইহান, ক্যাপ্টেন অর্ণব, আপনি কি কিছু দেখছেন? অর্ণব, হুমম। এই বলে দূরে হাতের ইশারায় একটি মেয়েকে দেখায় যে একজন বৃদ্ধ মহিলার পরে থাকা ব্যাগগুলো তুলতে সাহায্য করেছে আর বৃদ্ধটির সাথে মিষ্টি হেসে কথা বলছে। মেয়েটির পরনে হোয়াইট টপস, ব্ল্যাক জিন্স, আধখোলা পানিটেল, ফর্সা চেহারায় গোলাপি ঠোঁট। সব মিলিয়ে মেয়েটিকে দেখতে অনেক সুন্দর লাগছে। ইহান, শেষ পর্যন্ত তুইও তাহলে কাউকে পছন্দ করলি। অর্ণব মাথা নেড়ে হেসে নিজের ফোনে মেয়েটির কিছু ছবি তুলে রাখল। এর মধ্যে হঠাৎ কিছু লোক সিকিউরিটিদের থেকে পালানোর জন্য দৌড়াচ্ছে। লোকগুলোর মধ্যে একজনের সেই মেয়েটির সাথে ধাক্কা লাগে আর তারা মেয়েটির মাথায় গান পয়েন্ট করে বলে, আমাদেরকে এখান থেকে যেতে দাও, তাহলে আমরা এই মেয়েটার কোন ক্ষতি করব না। না হলে সিকিউরিটি, মেয়েটিকে ছেড়ে দে, এটাই তোর জন্য ভালো হবে। তাই নাকি? তাহলে তো ওকে মেরে ফেলতে হয়। মেয়েটি, আরে ভাই, আমি আপনার কি ক্ষতি করছি? আমাকে যেতে দিন, আমাকে কেন এর মধ্যে ঢোকাচ্ছেন? এই একদম চুপচাপ দাঁড়িয়ে থাক। ঠিক তখনই ওই মাস্ক পরা ছেলেটি অর্থাৎ অর্ণব দৌড়ে যে সিঁড়ির উপর থেকে স্ট্যান্ড করে এসে লোকটার পায়ে লাথি মেরে পিছন থেকে লোকটির হাত থেকে বন্দুক নিয়ে নেয়। এই তুই কে রে? এখানে বেশি হিরোগিরি দেখাতে আসিস না, না হলে তোকেই আগে শেষ করব। অর্ণব, কে কাকে শেষ করবে সেটা সময়ই বলে দিবে, বাঁকা হেসে। এই বলে ওই লোকগুলোর সাথে মারামারি শুরু করে দেয়। ওর ফাইটিং স্টাইল দেখে ওখানে থাকা সবাই অবাক হয়ে যায়। মারামারি শেষে ওখানকার সিকিউরিটি বলে, অফিসার স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এবার ওদেরকে আমাদের কাছে হ্যান্ডওভার করুন। আমরা পুলিশকে ইনফর্মও করে দিয়েছি, উনারা এখনই চলে আসবে। এর মধ্যে পুলিশেরা ওখানে চলে আসে আর অফিসাররা যখন লোকগুলোকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যেতে যাবে তখন লোকগুলো অর্ণবের দিকে তাকিয়ে মুচকি হাসে। তা দেখে ছেলেটির লোকগুলোর উপর সন্দেহ হয়। অর্ণব, স্টপ। অফিসার, ইজ এনিথিং রং স্যার? অর্ণব কিছু না বলে লোকগুলোর কাছে গিয়ে বলে, তোরা তো এমনি এমনি এখানে আসিসনি, বল তোদের আসল উদ্দেশ্য কি? এত তাড়াতাড়ি ধরে ফেললি, তোর মাথায় দেখি অনেক বুদ্ধি, তাহলে নিজের মাথা খাটিয়েই উত্তরটা বের কর। এই বলে লোকটি একটা ব্যাগের দিকে তাকিয়ে রহস্যময়ী হাসি দেয়। অর্ণব ব্যাপারটা আন্দাজ করতে পেরে তাড়াতাড়ি ব্যাগের কাছে যায় আর গিয়ে দেখে ব্যাগের ভেতর একটা বোম রাখা যেটা ব্লাস্ট হতে মাত্র 2 মিনিট বাকি আছে। অর্ণব আশেপাশে তাকিয়ে দেখে মলে অনেক ছোট বাচ্চা, বৃদ্ধ লোক আরও অনেক লোক রয়েছে। অর্ণব, আপনাদের কারো কাছে কাঁচি কিংবা কোনো ছুরি থাকলে তাড়াতাড়ি আমাকে দিন, আর ইহান তুই দেখ বোমটা কিভাবে ডিফিউজ করতে হবে, তোর উপর আমার পুরো বিশ্বাস আছে। তখন সেই মেয়েটি বলে উঠে, মেয়েটি, আমার কাছে কাঁচি আছে। এই বলে মেয়েটি তাড়াতাড়ি কাঁচিটা বের করে অর্ণবের কাছে দেয়। অর্ণব মেয়েটির দিকে একবার তাকিয়ে কাঁচিটা ওর কাছ থেকে নিয়ে ইহানকে দেয়। ইহান, অর্ণব ভাই, আমার মনে হচ্ছে এই হলুদ তারটা কাটতে হবে, আমি তাহলে তারটা কাটছি, তুই দোয়া দরুদ পড়তে থাক। ইহান এই বলে তারটা কেটে নিজের চোখ বন্ধ করে ফেলে এর কিছুক্ষণ পর হালকা চোখ খুলে দেখে বোমের টাইমার অফ হয়ে গেছে, অর্থাৎ বোমটা ডিফিউজ হয়ে গিয়েছে। তা দেখে ইহান সহ সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। অফিসার, থ্যাংক ইউ অ্যাগেন, আপনাদের মতো সাধারণ সিটিজেনের এরকম সাহসিকতা সত্যিই প্রশংসনীয়। আপনাদের মতো সবাই যদি এরকম সাহসিকতার পরিচয় দিত তাহলে আমাদের দেশের কেউ কোন ক্ষতি করতে পারত না। থ্যাংক ইউ অ্যাগেন, আপনারা এখন আসতে পারেন, বাকিটা আমরা সামলে নিচ্ছি। অর্ণব অফিসারের কথা শুনে মুচকি হাসে। এর মধ্যে ওখানে আর্মিদের 2টি জিপ আসে। অফিসার, কি ব্যাপার? আর্মির গাড়ি হঠাৎ এখানে? বিড়বিড় করে ইহান। অফিসার, আমরা সাধারণ সিটিজেন না। তখন গাড়ি থেকে একজন লেফটেন্যান্ট নেমে অর্ণব আর ইহানের সামনে গিয়ে বলে, সেকেন্ড লেফটেন্যান্ট মঈন রিপোর্টিং স্যার। অর্ণব, এক্সকিউজ মি অফিসার, আপনি এখন আসতে পারেন, হায়ার অথরিটিজ আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে, তাই আমরা এখন থেকে এই বিষয়টা তদন্ত করব। অফিসার, কিন্তু আপনি কে? অর্ণব, ও হ্যাঁ, আমি তো আমার পরিচয় দিতে ভুলেই গেছি, আমি স্পেশাল ফোর্সের ক্যাপ্টেন অর্ণব আরিয়ান। ইহান, আর আমি ক্যাপ্টেন ইহান আহমেদ। অর্ণব, এখন থেকে এই পুরো বিষয়টা আমার দায়িত্বে থাকবে, তাহলে এখন আসি, ভালো থাকবেন। এই বলে অর্ণব আর ইহান অফিসারের সাথে হ্যান্ডশেক করে ওখান থেকে চলে যায়। টিং টং কলিং বেলের আওয়াজ শুনে ভেতর থেকে একজন মধ্যবয়স্ক মহিলা বলে ওঠে, ইশরাত, দরজাটা খোল। নুসরাত মনে হয় চলে এসেছে। ইশরাত, হুম, খুলছি।
এই বলে ইশরাত দৌড়ে গিয়ে দরজা খুলে দেয় আর ওর বোনকে দেখে সতর্ক মিশ্রিত কণ্ঠে বলে, ইশরাত, আপু নিয়ে এসেছ? নুসরাত ইশারায় হ্যাঁ সূচক মাথা নাড়ায়। ইশরাত, আপু তোমার মুখ দেখে এমন লাগছে কেন? কিছু কি হয়েছে? নুসরাত, আগে ভিতরে চল, তারপর সব বলছি। তার আগে এই প্যাকেটটা সাবধানে নিয়ে যা, আম্মু আব্বুর চোখে যেন না পড়ে। ইশরাত, ওকে। নুসরাত এরপর ভিতরে ঢুকে ফ্রেশ হয়ে রান্নাঘরে ওর আম্মু মিসেস নাজমার কাছে গিয়ে বলে, নুসরাত, কি খবর তুয়ার? তুয়ার কিত্তালাকু দে। মানে, আম্মু কি খবর তোমার? তুমি কি করছো? মিসেস নাজমা, আই রান্না হাই। মানে, আমি রান্না করছি। তোমাকে না বলেছি আমার সাথে এই ভাষায় কথা বলবে না। নুসরাত, আম্মু তুই থাহো হন্ডে, তুয়ারও আর বাড়ি হন্ডে হুম। নাজমা, আর চট্টগ্রাম। নুসরাত, হা হা হা, না আর বাড়ি চট্টগ্রাম তো। নুসরাতের বাড়ি চট্টগ্রামের ভাটিয়ারি ইউনিয়নে। ভাটিয়ারি সমুদ্র আর পাহাড়ে ঘেরা ভ্রমণ পিপাসুদের একটি তীর্থস্থান, যা ভাটিয়ারি ইউনিয়নের অন্তর্গত। বাংলাদেশের ভূমি বৈচিত্র্যে চট্টগ্রামকে প্রকৃতির অপরূপ লীলাভূমি বলা হয়ে থাকে। বর্ণিল সাজে সজ্জিত চট্টগ্রামের প্রাকৃতিক স্থানসমূহের মধ্যে ভাটিয়ারিকে অন্যতম নয়নাভিরাম বলে ধরে নেওয়া হয়। চট্টগ্রাম শহর সিটি গেট থেকে মাত্র 20 মিনিটের দূরত্বে ভাটিয়ারিতে রয়েছে অসাধারণ প্রাকৃতিক রূপে বৈচিত্র্য। এখানে আপনি সবকিছুই পাবেন, পাহাড়, কাকচক্ষুর মতো স্বচ্ছ লেকের পানি। বর্ষাকালে ভাটিয়ারি লেকের উপচে পড়া পানি আপনাকে শিহরিত করবে, একই সাথে পাহাড় এবং পাহাড়ের গায়ে সূর্যাস্ত আপনার মনকে ভরিয়ে দিতে যথেষ্ট। আর এই সৌন্দর্য নুসরাতের মা মিসেস নাজমাকে সেই ঢাকা শহর থেকে চট্টগ্রামে টেনে এনেছিল বহু বছর আগে। নুসরাতের মা চট্টগ্রামের পড়াশোনার জন্য গিয়েছিলেন, পরবর্তীতে নুসরাতের বাবার সাথে তার লাভ ম্যারেজ হয়। নুসরাতের বাবা শৌখিন মানুষ, তিনি একজন ব্যবসায়ী, তার ঢাকায় 2টা বাড়ি আছে, তারপরেও তিনি তার বাবার তৈরি করা এই 2তলা বাড়িতে থাকেন। নুসরাত কাজের সূত্রে ঢাকায় থাকে ও পেশায় একজন ডাক্তার। ঢাকায় ওর নিজের একটা ফ্ল্যাটে থাকে। নুসরাত, আহাম্মু রাগ করো না, আমি মজা করছিলাম, বলো না কি রান্না করছো? নাজমা, তোমার পছন্দের কালাভুনা, মধু ভাত, আফলাতুন হালুয়া। আমার মেয়েটা হাসপাতালে একা একা কি খায় তার ঠিক ঠিকানা নেই। নিজেকে আয়নায় দেখেছো একবার? নুসরাত, আম্মু এত আদর দিও না, কালকে তো চলে যাব, তখন আবার মন কেমন কেমন করবে। নাজমা, আমার সোনা মেয়েটা, এই বলে ওকে জড়িয়ে ধরে কপালে চুমু দেয়। তখন নুসরাতের বাবা দেলোয়ার হোসেন হঠাৎ বলে উঠেন, দেলোয়ার, তোয়ার বিয়াকগুন কিত্তা লাগবো মানে, তোমরা সবাই কি করো? নুসরাত, তেমন কিছু না আম্মু, শুধু বলছিল গরমে তো আই ইজি যাইর, ইক্কানা গড়ি ভালোবাসা দিত ন পাইত লাইকগোদে না তো আর বাপ। মানে, গরমে তো আমি সেদ্ধ হয়ে যাচ্ছি, একটু কি ভালোবাসতে পারে না আমারে তোমার বাবা? দেলোয়ার, তোয়ার হথা উনিবের পর আর হৃদয় টুরো টুরো অয় গেইও। মানে, তোমার কথা শুনে আমার হৃদয় টুকরো টুকরো হয়ে গেছে। নাজমা, আরতুন তুয়ার নাট্যমি এগিন ফুয়াদ নলার, আর লয় নো মাইক তো চাই একখানা। মানে, আমার কাছে তোমার এই নাটক ভালো লাগছে না, আমার সঙ্গে কথা বলিও না তো। দোলোয়ার, ইক্কা আয়ু না শোনা। মানে, এখানে আসো শোনা। নাজমা, ফলো পাল্লার, এরাকদো কিল্লাই। মানে, তুমি কি পাগল? হাসতেছ কেন? নুসরাত, আহা তোমরা কি শুরু করলে? আর আব্বু তুমি চুপ থাকো, জানো তো আম্মুর এই ভাষায় কথা বললে মাথা ধরে। দেলোয়ার, তাহলে কি আমি যাইউম? নাজমা, তুমি কি যাবে? ইশরাত, আপু তুয়ারে বৌতো হথা হইবার আছে। মানে, তোমাকে অনেক কথা বলার ছিল। কোথায় তুমি? নুসরাত, আমি রান্নাঘরে। ইশরাত, তোমরা দুজন থাকো, আমার আপুর সাথে কথা আছে। এই বলে নুসরাতকে টানতে টানতে রুমে নিয়ে যায়। ইশরাত, এইবার বলো তো কি হয়েছিল? নুসরাত, আচ্ছা বাবা বলছি। নুসরাত এরপর ইশরাতকে শপিং মলের সব ঘটনা খুলে বলে। সব শুনে ইশরাত বলে, ইশরাত, ওএমজি, এত কিছু হয়ে গেল। আমি যদি তোমার সাথে যেতাম তাহলে ওই হ্যান্ডসাম লোকটার পুরো ফ্রেশ দেখেই ছাড়তাম, তোমার মতো শুধু চোখ দেখেই ক্রাশ খেতাম না। নুসরাত, এতে আমি কি করব, লোকটা তো মাস্ক পরেছিল। ইশরাত, আচ্ছা ঠিক আছে, নামটা তো নিশ্চয়ই শুনেছ? নুসরাত, উনার নাম মেবি অর্ণব ছিল। লোকটার ফ্রেন্ড তো এই নামেই ডাকছিল। ইশরাত, তবে যাই বলো লোকটার নামটা কিন্তু অনেক সুন্দর, আমি তো নাম শুনেই ক্রাশ খেয়ে গেলাম। অন্যদিকে অর্ণব, ইহান তোর কি মনে হয়, ওরা কি শুধুমাত্র এখানে বোমব্লাস্ট করার জন্য এখানে এসেছিল? ইহান, কি বলতে চাইছিস? অর্ণব,
আমি নিশ্চিত ওরা বড় ধরনের কোন কিছু করার প্ল্যানে আছে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ওদের মুখ থেকে আসল কথা বের করতে হবে। চল আমার সাথে। এরপর অর্ণব গুন্ডা লোকগুলোর মুখ থেকে কথা বের করার জন্য ওদের টর্চার রুমে যায় আর ওদের হাত পা বেঁধে পেটাতে থাকে। অনেক জিজ্ঞাসার পরও ওরা কোন কথা বলতে চায় না, বরং রহস্যময় হাসতে থাকে। অর্ণব, আমি শেষবারের মতো বলছি, ভালোই ভালোই সব সত্যি কথা বলে দে, না হলে তোদের সাথে কি হতে চলেছে তোরা কল্পনাও করতে পারবি না। আমাদের মেরে ফেললেও আমরা আমাদের মুখ খুলব না। অর্ণব, হ্যাঁ তোদেরকে তো মেরে ফেলাই যায়, তবে তোদেরকে মারার আগে তো একটু আদর যত্ন করতে হয় বয়স। ইহান, বাঁচতে চাইলে এখনই সব বলে দে, পড়ে কিন্তু আফসোস করবি। কিছুক্ষণ পর দুইজন সৈনিক অর্ণবের সামনে পেরেক, হাতুড়ি, প্লাস ইলেকট্রিক শক ইত্যাদি নিয়ে আসে। আর এই সব দেখে গুন্ডাদের কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। অর্ণব, সত্যিটা বলবি কি না বল? হাতুড়ি হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে। আমরা কিছুতেই বলবো না। অর্ণব সাথে সাথে ওদের হাতে পেরেক পুঁতে দেয় আর ওরা জোরে আর্তনাদ করে ওঠে। এরপর ওদের জিজ্ঞাসা করা হলে ওরা কিছু বলতে চায় না। অর্ণব এরপর প্লাস দিয়ে আঙ্গুলের নখে চাপ দেয় আর বলে, অর্ণব, এখনো বলবি না? ওরা মাথা নেড়ে না জানায়। অর্ণব যখন আরেকটা আঙ্গুলে চাপ দিতে যাবে তখনই ওদের মধ্যে একজন বলে ওঠে, বল, বলছি, আমাকে আর মারবেন না। ওর টিমের সবাই ওর দিকে রাগী চোখে তাকায়। লোকটি সেটা পরোয়া না করে বলতে থাকে, আসলে আমাদের প্ল্যান ছিল যখন এখানে বোমব্লাস্ট হবে তখন সবার নজর, অর্থাৎ মিডিয়া থেকে শুরু করে সবার নজর ওই দিকে থাকবে, আর আমরা এই সুযোগে আফ্রিকা থেকে কিছু বিষাক্ত পোকা গ্লাসোফাইবার কন্টেনারে করে এদেশে আনতাম। এই পোকাগুলো ফসল, গাছপালা, জঙ্গল সবকিছু খেয়ে ফেলে, এমনকি বড় বড় গাছ দুদিনের মাথায় মরে যায়। ইহান, বড় বড় গাছকে যদি এই পোকা দুদিনের মাথায় মেরে ফেলে তাহলে এই পোকাগুলো মানুষের সংস্পর্শে আসলে কি হবে? এই পোকা যদি মানুষকে কামড়ায় তাহলে তার দেহে ভয়ানক ক্যান্সার হবে আর সে 1 সপ্তাহের মাথায় মারা যাবে। এই পোকাকে অনেকেই জীবন্ত ক্যান্সার বলে থাকে। অর্ণব, কোথায় থেকে কখন বর্ডারে ঢুকবে ওই ট্রাকটা? এতক্ষণে মনে হয় ট্রাকটা মায়ানমার থেকে এদেশের বর্ডার পার করে বেরিয়েও পড়েছে। এখন দেখি তোরা তোদের দেশকে এবং জনগণকে কিভাবে বাঁচাতে পারিস। অর্ণব গুন্ডাটার মাথায় লাঠি দিয়ে আঘাত করে আর বলে, অর্ণব, তোদেরকে তো আমি পড়ে দেখছি। ইহান, আমাদের এখনই বের হতে হবে, না হলে অনেকর ক্ষতি হয়ে যাবে। এই বলে অর্ণব, ইহান আর ওদের গ্রুপ ট্রাকটা খোঁজার কাজে লেগে পড়ে। ট্রাকটার খোঁজ পাওয়া মাত্র ওরা ওদের নিয়ে ওখান থেকে দ্রুত বেরিয়ে পড়ে। চলবে।